পলিটি আজকে চলবে কত আর্টিকেল নাম্বার কত থেকে কত পর্যন্ত চলবে না ভাইস প্রেসিডেন্টে আজ শুরু করব। আর্টিকেল নাম্বার 63 থেকে 62 পর্যন্ত হয়ে গেছে আমাদের। আজ হবে কত না আর্টিকেল নাম্বার 63 থেকে উপরাষ্ট্রপতি আমরা পড়ব আজকে। পলিটির ক্লাস চলছিল কি ভারতীয় সংবিধানের উপরাষ্ট্রপতি। এই উপরাষ্ট্রপতি আমরা যখন জানব তার আগে উপরাষ্ট্রপতির আগে একটা জিনিস আমরা জেনে নেব, যেমন আমাদের সংসদের দুটো আমাদের কক্ষ, একটা কি লোকসভা আর একটা কি রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা, টোটাল লোকসভার যে আমাদের 545 ধরো, এখানে 545, আর রাজ্যসভায় সিট সংখ্যা ধরো 245টা ধরো। এখানে লোকসভায় যারা সাংসদ থাকছে এবং রাজ্যসভায় যারা সাংসদ থাকছে, এই লোকসভাতে যে এই যে সাংসদরা থাকছে, লোকসভায় সাংসদদেরকে আমাদের যে একজন মেন ওখানে সভাপতিত্ব করে লোকসভা, তাকে কি বলা হয় অধ্যক্ষ। এই লোকসভায় যে সভাপতিত্ব করে তাকে কি বলা হয় অধ্যক্ষ। স্পিকার বলা হয় স্পিকার। লোকসভার কে না স্পিকার, লোকসভার অধ্যক্ষ, লোকসভার তাকে কি বলা হয় স্পিকার। আর আমাদের রাজ্যসভায় যে সভাপতিত্ব করে, রাজ্যসভায় সভাপতিত্ব করে কে না রাজ্যসভায় যাকে বলে তাকে কি বলা হয় না চেয়ারম্যান। চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান উপরাষ্ট্রপতি করে সভাপতিত্ব করে কে না উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। এই যে উপরাষ্ট্রপতিকে যে বেতন দেওয়া হয়, ওকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, কিসের জন্য না রাজ্যসভার চেয়ারম্যান করার জন্য। রাজ্যসভার চেয়ারম্যান করার জন্য সভাপতিত্ব, রাজ্যসভায় সভাপতিত্ব করার জন্য। এখানে সভাপতিত্ব করে কে না উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় সভাপতি চেয়ারম্যান অথবা সভাপতিও বলতে পারো, সভাপতি। উপরাষ্ট্রপতি কি করে না রাজ্যসভার সভাপতি। এই 245 জনের মধ্যে কেউ থাকে কি? কেউ থাকবে না। এদের মধ্যে কেউ অংশগ্রহণ করে কি? করে না। এই 245 জনের মধ্যে কেউ উপরাষ্ট্রপতি হতে পারবে? সভাপতি হতে পারবে না, হয় না, এদের মধ্যে হতে পারবে না। আর লোকসভার স্পিকার 545-এর থেকে যে কোনো একজনকে নিয়ে নিতে পারে, লোকসভার স্পিকার। এরপরে কি রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণবশত খালি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি করবে না এই সভাপতি পদ থেকে যে রাষ্ট্রপতির জায়গাকে কে নেবে না উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতির জায়গা কে নেবে? রাষ্ট্রপতির জায়গা কে নেবে না উপরাষ্ট্রপতি। হঠাৎ করে রাষ্ট্রপতির মৃত্যু ঘটে গেল, হঠাৎ করে কোনো কারণবশত রাষ্ট্রপতির পদ খালি হয়ে গেল, তখন সেই রাষ্ট্রপতির পদটা কখনো কি খালি থাকে? খালি থাকতে পারে না। সেই কারণে রাষ্ট্রপতির পদটাকে ফিল আপ করার জন্য কে যাবে না উপরাষ্ট্রপতি চলে যাবে। রাষ্ট্রপতির পদকে খালি করার জন্য কে যাবে? উপরাষ্ট্রপতি চলে যাবে। এই উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যেরকম সুযোগ সুবিধা সব কিছু পায়, উপরাষ্ট্রপতিও সেম সুযোগ সুবিধা সব কিছুই পাবে, সে কি রাষ্ট্রপতির মতো। তখন বেতন পাবে কি রাষ্ট্রপতি যা সুযোগ সুবিধা সমস্ত কিছু, উপরাষ্ট্রপতিও তখন সেই রাষ্ট্রপতির কাজ করেছে, মানে রাষ্ট্রপতির সব কিছু পাবে। তখন এই সভাপতির পদটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তখন এই খালি পদটাকে সভাপতির পূরণ করার জন্য কি এই 245-এর থেকে যে কোনো একজনকে এখানে করা যেতে পারে, সেই ক্ষেত্রে করা যেতে পারে, সেই ক্ষেত্রে কথা করা যেতে পারে। তো এই যে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতির পদে যখন আসবে, তখন তাকে কি বলা হয় না সেই উপরাষ্ট্রপতিকে কার্যবাহক রাষ্ট্রপতি। কার্যবাহক রাষ্ট্রপতি। কার্যবাহক রাষ্ট্রপতি বলা হয়। তখন থেকে কি বলা হয় না কার্যবাহক রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কি বলা হয়? কার্যবাহক রাষ্ট্রপতি বলা হয়।
এটা বোঝা গেল। মানে লোকসভা এবং রাজ্যসভার উপরাষ্ট্রপতির মেন কাজ কি? রাজ্যসভায় সভাপতিত্ব করা, রাজ্যসভায় সভাপতিত্ব করা। এই জন্যই উপরাষ্ট্রপতিকে ওকে স্যালারি দেওয়া হয়, তার সমস্ত কিছু, তাকে যা ফ্যাসিলিটি, সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় কিসের জন্য? না রাজ্যসভায় সভাপতিত্ব করার জন্য। এরপরে উপরাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার 63 থেকে এখানে উপরাষ্ট্রপতি নিয়ে আমরা একটা ট্রিক্স আমরা জানবো যাতে ইজিলি মনে থাকে। যেমন রাষ্ট্রপতিতে আমরা করেছিলাম, সেম উপরাষ্ট্রপতিরও ধারাগুলো আমরা সেইভাবেই করব। উসরা নিকা চুস, উসরা নিকা চুস, উসরা নিকা চুস। আর্টিকেল নাম্বার 63, 64, 65, 66, 67, 68, 69 উসরা নিকা চুস। 63 থেকে 69 পর্যন্ত দেখো, উসরা নিকা চুস। এই রসৌফর কি? উপরাষ্ট্রপতি পদ, উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পদ কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। উপরাষ্ট্রপতি পদ রসৌফর কি? আর্টিকেল নাম্বার 63-তে কি বলা হয়েছে? উপরাষ্ট্রপতি পদ কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। দন্তস্বফর কি? সভাপতি, রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার কি? সভাপতিত্ব করে, রাজ্যসভার কি? সভাপতি। এখানে এক নম্বর কি? উপরাষ্ট্রপতির পদ, দ্বিতীয়ত কি? সভাপতি। 64, 65-এ কি বলা হয়েছে? এখানে রাষ্ট্রপতি যে থাকবে, কার্যবাহক রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি যখন হয়, রাষ্ট্রপতির পদ খালি হলে তখন রাষ্ট্রপতির জায়গাটা নিয়ে নেয়। কি রাষ্ট্রপতি বলা হয়? কার্যবাহক রাষ্ট্রপতি বলা হয়, কার্যবাহক রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, কার্যবাহক রাষ্ট্রপতি। নিফর কি? নির্বাচন, উপরাষ্ট্রপতির নির্বাচন। কাফর কি? রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতির নির্বাচন। কাফর কি? না কার্যকাল। কাফর কি? কার্যকাল, উপরাষ্ট্রপতির কার্যকাল কতদিন থাকবে, কার্যকাল, উপরাষ্ট্রপতির কার্যকাল। চুপর কি? না এখানে সভাপতিত্ব, রাষ্ট্রপতি, কার্যবাহক রাষ্ট্রপতি। নিফর নির্বাচন। আর্টিকেল নাম্বার 67 কার্যকাল। 68 আর্টিকেল নাম্বার 68-তে কি বলা আছে? আর্টিকেল নাম্বার 68-তে বলা আছে কি? না চুনাব মানে ভোট যেটাকে বলা হয়, নির্বাচনের সময়। এখানে করে দাও ভস, উসরা নিকা ভস মানে ভোটের সময়, নির্বাচনের সময়। ভোটের সময় অথবা নিশও করতে পারে, এটা নির্বাচনের সময়, নির্বাচনের সময়, নির্বাচনের সময়, নির্বাচনের সময়। উসরা নিকা নিস। আর্টিকেল নাম্বার 68-তে কি বলা হয়েছে? উপরাষ্ট্রপতি যে নির্বাচন হবে সেই নির্বাচনের সময় সম্বন্ধে বলা আছে কি? আর্টিকেল নাম্বার 68-তে বলা আছে। আর্টিকেল নাম্বার 69-এ কি বলা হয়েছে? শপথ,
যেমন শপথ নেই সেই রকম শপথ। আর্টিকেল নাম্বার 69 কি বলা আছে? শপথ। আর্টিকেল নাম্বার 69 উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ, শপথ পাঠ করবে, সেটাকে বলা আছে শপথ নেবে। আমাদের সংবিধান অনুসারে যেভাবে শপথ নেয় সেভাবে শপথ নেয়, শপথ নেয়। তাহলে আর্টিকেল নাম্বার 63-তে কী বলা হয়েছে? 63-তে, ধারা 63-তে কী বলা আছে না, উপরাষ্ট্রপতি পদ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর্টিকেল নাম্বার 63 প্রয়োগ করে উপরাষ্ট্রপতি পদটা ভারতবর্ষে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি পদ, উপরাষ্ট্রপতি পদ, এখানে উপরাষ্ট্রপতি পদ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতি পদ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর্টিকেল নাম্বার 64-এ বলা আছে, 64 ধারা 64-এ ভারতের সংবিধানের ধারা 64-তে বলা আছে কি না, উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করবে। কোন সংবিধানের কত ধারা প্রয়োগ করে না, ধারা 64। দেখবে সমস্ত যে রাজ্যসভার যারা সাংসদ থাকে তারা সবাই থাকবে, আর চেয়ারে থাকবে একবার এই পক্ষকে একবার ওই পক্ষকে, যে বলবে এবারে যে টাইম দেয়, যে বলে बैठो उठो आपका बात बोलिए, ये बात करिए, आप बात करिए, आपका टाइम शेष हो गया, आपका स्पीकर बंद करना पड़ेगा। এই যে সভাপতিত্ব করে এরকম করে করে দেখবে সংসদে, সেই রাজ্যসভায়, সেই রাজ্যসভার সভাপতিত্বের কাজ কে করে না, উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট করে কে? আর্টিকেল নাম্বার কত প্রয়োগ করে? 64। রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার সভাপতি কত ধারা কত প্রয়োগ করে হয় না, আর্টিকেল নাম্বার 65। আর্টিকেল নাম্বার 65-এ কি বলা আছে না, রাষ্ট্রপতির পদ খালি হলে তখন সেই জায়গায় কে পূরণ করবে না, উপরাষ্ট্রপতি। সেই জায়গাটা পূরণ করবে কে? উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। কার্যবাহক রাষ্ট্রপতি, ধরো না কার্যবাহক রাষ্ট্রপতি হয়, কার্যবাহক রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পদ খালি হলে তখন রাষ্ট্রপতি হয় উপরাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার 65 প্রয়োগ করে, ধারা 65 প্রয়োগ করে রাষ্ট্রপতির পদ খালি হলে তখন আমাদের উপরাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির সমস্ত কার্য পরিচালনা করে কে না, উপরাষ্ট্রপতি। কোন ধারা প্রয়োগ করে? আর্টিকেল নাম্বার 65 প্রয়োগ করে। আর্টিকেল নাম্বার 66 উপরাষ্ট্রপতির নির্বাচন, এগুলো মুছে দিচ্ছে। আর্টিকেল নাম্বার 66 না, উপরাষ্ট্রপতির নির্বাচন, ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতির নির্বাচন। ভারতের যে ভাইস প্রেসিডেন্ট থাকে, উপরাষ্ট্রপতির যে নির্বাচন হয়, তো উপরাষ্ট্রপতির নির্বাচন হতে হলে আমাদের কি করতে হবে না, টোটাল আমাদের 20 জন সাংসদকে প্রস্তাবক হতে হবে। 1 নম্বর কন্ডিশন কি, 20 জন সাংসদ, যেটা রাষ্ট্রপতির বেলায় কতজন ছিল, 50 জন সাংসদকে প্রস্তাবক আর 50 জন সাংসদকে কি অনুমোদক হতে হতো। সেম এখানে কি 20 জন সাংসদকে, 20 জন সাংসদ
প্রস্তাবক হতে হবে। যে একে রাষ্ট্রপতি করা যাক, এখন বর্তমান যে একে উপরাষ্ট্রপতি করার জন্য কি করে, যখন বর্তমান যে আমাদের উপরাষ্ট্রপতি আছে তাকে কি যদি আমরা করতে যাই তো সেই জগদ্দীপ ধনখড় যেমন উপরাষ্ট্রপতি, তো এই উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনখড়কে যখনই নতুন আমরা উপরাষ্ট্রপতি করতে যাচ্ছি, তো এই নতুন উপরাষ্ট্রপতি করার জন্য জগদ্দীপ ধনখড় ইস্তফা দিয়ে দিয়েছে। তারপরে আমাদের যে নতুন উপরাষ্ট্রপতি করার জন্য দুটো পক্ষ, একটা সরকার পক্ষ বিরোধী পক্ষ, দুটো পক্ষ থেকে দুজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে। তো এই দুজন ক্যান্ডিডেটকে যখনই দাঁড় করিয়েছে তো প্রত্যেকটা পক্ষে সংসদের আমাদের যে টোটাল যে সাংসদ আছে তার মধ্যে 20 জন সাংসদ প্রস্তাবক, আর 20 জন এনডিএর পক্ষে প্রস্তাবক 20 জন দিয়েছে, আর বিরোধী পক্ষ ইন্ডিয়া জোটের পক্ষ থেকে 20 জন প্রস্তাবক দিয়েছে। তাহলে দুজনকে প্রস্তাব দিয়েছে। আবার এই 20 জন ছাড়াও দ্বিতীয় কন্ডিশন কি, 20 জন সাংসদ এই 20 জন সাংসদ ছাড়া আরও অন্য 20 জন সাংসদ অনুমোদক হতে হবে। 20 জন সাংসদ অনুমোদক হতে হবে। কুড়ি জন সাংসদ কি অনুমোদক হতে হবে, 20 জন সাংসদকে অনুমোদক হতে হবে। মানে এই 20 জন চলবে না, যারা প্রস্তাবক সাংসদ ছাড়া যে সাংসদ আছে, যারা প্রস্তাব দেবে যে সাংসদরা, সেই সাংসদরা ছাড়া আরও অন্য যারা আছে সেই সাংসদকে 20 জনকে আরও অনুমোদন করতে হবে, না একেই উপরাষ্ট্রপতি পদে দাঁড় করানো যাক। তারপরে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। সেই নির্বাচন প্রক্রিয়ার জন্য আর কি বয়স কত হবে, 35 বছর বয়স হতে হবে, 35 ইয়ার্স, 35 বছর বয়স হতে হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি দাঁড়াতে যায় কেউ তাহলে তাকে কি 35 ইয়ার্স মিনিমাম তার বয়স হতে হবে, কারণ রাষ্ট্রপতির বয়স 35 বছর। এরপরে যখনই কার্যবাহক রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতির পদ খালি হলে তখন সেই জায়গায় উপরাষ্ট্রপতিকে যেতে হয়। মেনলি উপরাষ্ট্রপতির কাজ রাজ্যসভার সভাপতিত্ব করা। এরপরে কোনো কারণবশত যদি রাষ্ট্রপতি সেই জায়গা থেকে পদ খালি হয়ে যায় তখন রাষ্ট্রপতির কাজ উপরাষ্ট্রপতি করে। এরপরে উপরাষ্ট্রপতির যে ভোট হয় কি হিসাবে, এখানে যে নির্বাচন হয় একল সংক্রমণী আনুপাতিক প্রণালী, রাষ্ট্রপতিতে যেভাবে হয়েছে একল সংক্রমণী আনুপাতিক প্রণালী সেম রাষ্ট্রপতির মতোই একল সংক্রমণী আনুপাতিক প্রণালী। একল সংক্রমণী আনুপাতিক প্রণালী। রাষ্ট্রপতিতে আমি বলে দিচ্ছি এর আগে একল সংক্রমণী আনুপাতিক প্রণালী কি, সমস্ত কিছু রাষ্ট্রপতির ক্লাসটা ওখানে ভালোভাবে যদি করে থাকো এটা কোনো কিছুই বুঝতে অসুবিধা হবে না, পুরো ডিটেলসভাবে বলা আছে রাষ্ট্রপতির ক্লাসে, এর আগের ক্লাসে। তো একল সংক্রমণী আনুপাতিক প্রণালী, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেমভাবে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। এরপরে নির্বাচক মণ্ডল কি হয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক মণ্ডল, কারা অংশগ্রহণ করবে উপরাষ্ট্রপতি নির্বাচনে, উপরাষ্ট্রপতিকে নির্বাচন করার জন্য কারা অংশগ্রহণ করবে। তো দুটো আমাদের সাংসদ আছে, একটা কি লোকসভা আর একটা কি রাজ্যসভা। এটা হচ্ছে সেন্ট্রালের, কেন্দ্রের ক্ষেত্রে কি লোকসভা এবং রাজ্যসভা, স্টেটের ক্ষেত্রে একটা বিধানসভা আর একটা কি বিধান পরিষদ, বিধানসভা আর একটা বিধান পরিষদ। নির্বাচক মণ্ডল, তো এখানের মধ্যে কি রাষ্ট্রপতির নির্বাচনে লোকসভা অংশগ্রহণ করত, রাজ্যসভা অংশগ্রহণ করত আর বিধানসভা অংশগ্রহণ করত। লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা অংশগ্রহণ করত।
এখানে রাজ্যসভার মধ্যে অংশগ্রহণ কারা করতো না? রাজ্যসভার যারা রাষ্ট্রপতির অনুমোদিত ছিল তারা অংশগ্রহণ করতো না। লোকসভায় কি অ্যাংলো ইন্ডিয়ান যারা দুজন ছিল তাদেরকে অনুমোদন করতো না। কিন্তু এখানে দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিধান পরিষদ অংশগ্রহণ করবে না, বিধানসভা অংশগ্রহণ করতে পারবে না। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভা এবং বিধান পরিষদ দুটোর একটাও অংশগ্রহণ করতে পারবে না। পারবে কে? লোকসভা এবং রাজ্যসভা। সমস্ত পার্লামেন্টের মেম্বার, লোকসভা এবং রাজ্যসভার টোটাল পার্লামেন্ট মেম্বার মিলে আমাদের কি অংশগ্রহণ করবে উপরাষ্ট্রপতি নির্বাচনে। এখানে লোকসভার সঙ্গে অ্যাংলো ইন্ডিয়ান থাকবে, তার সঙ্গে কি থাকবে? রাষ্ট্রপতি মনোনীত যারা থাকবে তারাও, রাষ্ট্রপতি মনোনীত যারা সাংসদ থাকবে তারা, 12 জন যে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ থাকে তারা। তাহলে লোকসভা এবং রাজ্যসভার সব সদস্য অংশ নেবে। উপরাষ্ট্রপতির নির্বাচনে লোকসভা এবং উপরাষ্ট্রপতির নির্বাচনে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদ অংশ নেবে। লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদ অংশ নেবে। নির্বাচক মণ্ডল যেটা কি বলা হচ্ছে? লোকসভা প্লাস রাজ্যসভা। নির্বাচক মণ্ডল এটা হচ্ছে লোকসভা প্লাস রাজ্যসভা। উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক মণ্ডল কি? লোকসভার সমস্ত সাংসদ প্লাস রাজ্যসভার সমস্ত সাংসদ মিলে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করতে পারবে, এটা বলা হয়েছে। এই পর্যন্ত থাকবে আজকে, তার বাকিগুলো এর পরে করে দেবো। আর্টিকেল 66, 67, 68, 69 এর পর করি যাব। ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের নলেজ যে বাড়ছে সংবিধানের প্রতি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। কিন্তু প্রতিটি ক্লাস করতে হবে এবং তার সাথে সাথে পিছনে ব্যাকআপ যেগুলো আছে সেই ব্যাকআপেরগুলোকেও রিভিশন করতে হবে। রিভিশন যদি না করো কি হবে না, ভুলে যাবে। একটা যখন সামনে আসবে তারপর পিছনেরগুলো ভুলে যেতে থাকলে, আর পিছনেরগুলো যত ভুলে যেতে থাকবে, ভুলে গেলে কি হবে না, পরীক্ষায় তখন আর অ্যান্সার দিতে পারবে না, তো এক্সাম তখন ক্লিয়ার করতে পারবে না। এগুলো শুধুমাত্র এক্সামের জন্য না, আমরা সমাজে থাকতে হলে, আমাদের ভারতবর্ষে আমরা যখন থাকছি, আমরা ভারতীয় নাগরিক, আমাদের সংবিধানকে প্রত্যেকেরই জানা দরকার। আর আমি খুব সহজ বাংলা ভাষার মধ্যে কি করছি না, তোমাদেরকে বলা হচ্ছে, এখানে খুব ইজিলিভাবে বলা হচ্ছে। যেটা মেন, এটা বড় বড় টপিক দেওয়া আছে পুরো ইংলিশে, কি পড়বে তার মানে উদ্ধার করাই মানে ক্রিটিক্যাল দাঁড়িয়ে যায়। তো সেই কারণে যেটা মেন সেই জায়গাগুলো থেকে তুলে এখানে করানো হচ্ছে, যাতে ইজিলি আমরা বুঝতে সুবিধা হয়, কোন ধারাতে কি বলা আছে সেটা যাতে আমরা জানতে পারি, সেগুলো যাতে সহজ হয়, সহজ থেকে সহজতর। যে কিছুই জানে না সেও যাতে আমাদের এখানে পড়তে একটা ইন্টারেস্টিং আসে এবং সেখান থেকে আমরা জানতে পারি, এটাই এই ক্লাসে করানো হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা আরও পরবর্তী আলোচনা করব।